আমি আসলে যেই কারণে এই শব্দটি লিখেছি সেটা আসলে আমি বলতে চেয়েছি, আমি বুঝাতে চেয়েছি যে এই শব্দটা যখন আপনারা আমাদের প্রতি ব্যবহার করেন, আমাদের খারাপ লাগে। এখন আপনাদের প্রতি আমি ব্যবহার করলাম। আপনাদের যে এত খারাপ লাগছে তাহলে যে গত ২ বছর আপনারা ব্যবহার করেছেন এই শব্দগুলো, আমাদের কেমন লেগেছে? আপনারা তো একের পর এক ব্যবহার করেছেন। স্বজন হারানোর বেদনা ড্যাশ না। কেন অন্য কোনো ভাষা ছিল না আপনাদের মুখে? আন্দোলনের ভাষায় অন্য কোনো ভাষা ছিল না? আন্দোলনের পরবর্তীতে আপনারা এগুলো ব্যবহার করলেন। কেমন লাগে মানুষের তখন? আর সাংকেতিক শব্দে আপনাদের এত গায়ে লাগলো। আমি গায়ে লাগাতে চেয়েছি আসলে। আমার বয়স ৪৫ অলমোস্ট। এই ৪৫ বছর বয়সের আসা পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনোদিন একটি খারাপ শব্দ ব্যবহার করিনি। না আমার লেখায়, না আমার কোনো পোস্টে। আমাকে যারা চেনেন বিভিন্নভাবে আমার সমসাময়িক আমার সারাউন্ডিং এ যারা আছেন, আমি কখনো কোনো গালাগালি করিনি, করি না। আমি কখনো কোনো খারাপ ভাষা ব্যবহার করি না। কিন্তু আমি এবার এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি এটা বোঝানোর জন্য যে আসলে কেমন লাগে। জুলাইয়ে যে অপমৃত্যুগুলো হয়েছে, সেই অপমৃত্যুগুলোতে যারা ভিকটিম তার মধ্যে অনেকেই আছেন যারা এখনো মানে যাদের বাবা-মা, যাদের পরিবার এখনো কোনো প্রমাণ পাননি বা কোনো নিশ্চিত না যে কিভাবে তাদের সন্তান বা তাদের ভাই বা তাদের স্বামী মারা গেছে। হ্যাঁ? কারণ ঢালাওভাবে বলাটা তো খুব স্বাভাবিক যে এটা সরকার মেরে ফেলেছে। কিন্তু আসলেই কি এটা ঠিকমতো তদন্ত হয়েছে? হচ্ছে? যে আসলে স্নাইপার গুলো কোত্থেকে আসলো? স্নাইপার গুলো কার হাতে ছিল? বারান্দায় বসা একটি বাচ্চা মারা গেল। বারান্দার গ্রিলের যেই ছবিটা আমরা দেখেছি, সংবাদপত্রে আমরা দেখেছি, সেই গ্রিলে গুলিটার যে ছবিটা, গুলিটা ভেদ করে যাওয়ার ছবিটা একদম সরল রৈখিক ছবি। এখন একটা হেলিকপ্টার থেকে গুলি করলে কি এরকম সরল রৈখিকভাবে গুলিটা কারো কপালে সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়? এটা তো খুব নরমাল একটা বিজ্ঞান। উপর থেকে গুলি করলে তো গুলিটা এভাবে করে ঢুকবে না। তাহলে সমান উচ্চতার কোনো একটা সামনের কোনো একটা দালান থেকে বা কোনো একটা ভবন থেকে এই গুলিটা করা হয়েছে। এই এই বিষয়গুলো যারাই বলতে চেয়েছেন তাদেরই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তারাই চুপ হয়ে গেছেন। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। যাদের সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন বা যার কোনো একটি পরিবারের সদস্য মারা গেছেন। কিন্তু আমার স্ট্যাটাসটা তাদের প্রতি ছিল না। আমার স্ট্যাটাসটা ছিল যারা এই জুলাইটাকে সাজিয়েছেন। বাংলাদেশে অভিনেত্রী মেহের আফরোজ শাওন সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে জুলাই নিয়ে মন্তব্য করবার পর সারা বাংলাদেশ জুড়ে আলোড়ন চলছে। জুলাই #সিডিআই এই কথাটা লিখে তিনি জুলাইকে কটাক্ষ করেছেন, অবজ্ঞা করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এর মধ্যে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে বিচার চেয়ে সংবাদ সম্মেলন হচ্ছে, নানাজনে ফেসবুকে লিখছেন এবং নানাজনেই বলছেন যে এতটা সাহস কি করে মেহের আফরোজ শাওন পেলেন জুলাইয়ের আন্দোলনকে অবজ্ঞা করবার মতো। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে জুলাইকে অবজ্ঞা করার প্রয়োজনীয়তা আপনি বোধ করলেন কেন? আর 2024-এর আগস্টের পর থেকেই মানে নিয়মিতই দেখছি আপনি জুলাইকে নিয়ে খোঁচাখুচি করেন, মানে সেটা কেন? আর এই সর্বশেষ যে স্ট্যাটাসটা দিলেন সেটার ভাষা, সেটা নিয়েও তো অনেকের আপত্তি আছে। মানে জুলাই #সিডিআই লেখাটা মানে উচিত হলো কিনা সেটা নিয়েও তো অনেক প্রশ্ন আছে। নবনীতা, আমি নিজে জুলাই ২৪-এ যখন আন্দোলনটা হয়, তখন আমি নিজেও জুলাইয়ের পক্ষে ছিলাম। একদম সত্যি কথা। এখন যেহেতু আমার ফেসবুকটা আ রেস্ট্রিক্টেড আছে, সেজন্য হয়তোবা দেখা যাচ্ছে না। সাসপেন্ডেড আছে, সেজন্য হয়তোবা দেখা যাচ্ছে না। একটু পেছনে গেলেই দেখা যাবে এবং ফেসবুকটা যদি ফিরে পাই আমার অ্যাকাউন্টটা, তাহলে সবাই দেখতে পাবেন যে জুলাই মাসে যখন কোটা আন্দোলন নাম দিয়ে যখন শুরু হলো, তখন আমি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। মানে আসলে জুলাই আন্দোলন নামটা ছিল না, কোটা আন্দোলন নাম ছিল। আমি কোটা আম আন্দোলনের পক্ষে ছিলাম এবং ২০১৮ তেও একবার আ কোটা বিরোধী আন্দোলন যেটা, তখনও আমি এটার পক্ষেই আমি পোস্ট করেছিলাম যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য, আমার শ্বশুর মুক্তিযোদ্ধা। সেই জায়গা থেকে আমি দেখেছি যে ওই পরিবারের কেউ মুক্তিযোদ্ধা কোটা নেননি বা চাননি, বা এছাড়াও আমার আত্মীয়স্বজনের মধ্যে যারা ছিলেন মুক্তিযোদ্ধা, সেই পরিবারেরও কেউ কখনো কোটা চাননি। সেই জায়গা থেকে আমি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম। এবং জুলাইতে যখন
আবু সাঈদের যখন মৃত্যু হলো এবং যে ভিডিওটা আমাদের সবার চোখে সামনে আসলো, সেই ভিডিওটা দেখে অনেকের মতো আমারও কষ্ট হয়েছে। আমিও সেই ভিডিওটার একটি আবু সাঈদের একটি স্কেচ তখন খুব ছড়িয়েছিল। সেই স্কেচটা দিয়ে সেই মৃত্যুর বিরুদ্ধে আমিও পোস্ট দিয়েছিলাম। তো এই জুলাইকে আসলে কটাক্ষ করবার কোনো ইচ্ছা তো আমার নিশ্চয়ই ছিল না। কটাক্ষ করার জন্য তো আমি জুলাইতে কোটা আন্দোলনের পক্ষে ছিলাম না। আমি বারবার কোটা কথাটা আমি আসলে একটু গুরুত্ব দিয়েই বলতে চাচ্ছি। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম এটা কোনো কোটা আন্দোলন না, হ্যাঁ? এবং খুব দ্রুতই আসলে আমি বুঝতে পারলাম যে আমি প্রতারিত। আমি যেটাকে কোটা আন্দোলন মনে করছি, ছাত্রদের আন্দোলন মনে করছি, সেটাতে আমি প্রতারিত বোধ করলাম। এবং এটা যখন হয়ে গেল যে আসলে একদম এক কথায় বললে এটা শেখ হাসিনাকে পতন করবার জন্য যে আন্দোলন। ঠিক আছে, আমি এটা যদি ধরেও নেই যে একটি সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হতেই পারে। সেটি যেকোনো সরকার পরিবর্তনের আন্দোলনের একটা একটা আমরা দেখেছি একটা ধারা। সেই ধারার বাইরে গিয়ে যেভাবে ঢালাওভাবে গুজব ছড়ানো হলো এবং প্রমাণ পেলাম আমি যেগুলো গুজব। ঢালাওভাবে যখন মৃত্যু হচ্ছে, যে মৃত্যুগুলো বলা হচ্ছে যে সেটা পুলিশের গুলিতে মৃত্যু। আমি অবশ্যই বলব না যে পুলিশের গুলিতে কোনো মৃত্যু হয়নি। অবশ্যই পুলিশের গুলিতে কিছু মৃত্যু হয়েছে। কিন্তু যেভাবে ঢালাওভাবে বলা হতে লাগলো যে সব পুলিশের গুলিতে মৃত্যু, আ হেলিকপ্টারের থেকে গুলি ছুড়ে মৃত্যু। এগুলো যখন বুঝতে পারলাম এবং এগুলো বোঝার পর তো আসলে সেই আন্দোলনকে আম সাপোর্ট করবার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করিনি। কিন্তু তখনও আমার কাছে কটাক্ষ করবার কথা মনে হয়নি। জুলাইয়ের পর যখন ৫ই আগস্ট যখন সবাই ধরে নিল যে তাদের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা এসেছে, যে সরকার পতনের জন্য তারা আন্দোলন করছিল এবং এত গুজব ছড়াচ্ছিল, যেই সরকার পতনের জন্য 7.62 বোরের গুলি ব্যবহার করে আ স্নাইপার দিয়ে মারা হলো এবং বলা হলো পুলিশ মেরে ফেলছে। সেই আন্দোলনের পর যখন তারা সরকার পতন করতে পারল, নিশ্চয়ই একটা নতুন দেশের স্বপ্ন তারা দেখছিল। একটা নতুন আ বাংলাদেশ যেখানে সত্যিই বৈষম্যের ঠাঁই থাকবে না। যেই কথা দিয়ে উনারা আন্দোলন করেছিলেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো সেই বৈষম্য থাকবে না সেই আশাটা উনারা করেছিলেন। হয়তো আমিও করেছিলাম। তাই সেই বৈষম্য যেন না হয় বা যেই সংস্কার বা যে ভালো জিনিসের চাওয়াটা ছিল, সেই চাওয়াটা কি আসলে কোথাও কোনো অংশে পূরণ হয়েছে? কোনো অংশেই তো আমার পূরণ হয়নি। কারোরই পূরণ হয়নি। বরং আমি দেখেছি ৫ই আগস্টে ১ম যেটা দেখেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপরে দাঁড়িয়ে অশালীনভাবে সেই ভাস্কর্যের উপর দাঁড়িয়ে মূত্রত্যাগ করা। হ্যাঁ? যেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এই স্লোগান দিয়ে বা বঙ্গবন্ধুর বিভিন্ন স্লোগানের ছোট অংশ দিয়ে যেই আন্দোলনটাকে সার্বজনীন করবার চেষ্টা করা হয়েছে, ১ম এই যখন দেখলাম ১ম আঘাত বাংলাদেশের স্বাধীনতার যিনি স্থপতি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আ ভাস্কর্যের উপর যখন দাঁড়িয়ে দেখলাম যে উল্লাস করছে। আমরা যখন দেখলাম যে আ বাংলাদেশ একটি দেশের সার্বভৌমিত্বের প্রতীক, সেই দেশের সংসদ। সেই সংসদের ভেতরে ঢুকে যখন উদ্দাম নৃত্য দেখলাম, সংসদের টেবিলগুলো এটা তো আমাদের কাছে একটা পবিত্র জায়গা হবার কথা ছিল। এবং আমি এখনো মনে করি একটি দেশের জন্য সংসদ সবচাইতে পবিত্র জায়গা। সেই সংসদের টেবিলের উপর দাঁড়িয়ে যখন দেখলাম আমি অনেকগুলো নতুন কথা শিখেছি। একটি কথা বলি, ছাত্রীদের নৃত্য, হ্যাঁ? তাদের অশালীন অঙ্গভঙ্গি বুঝতে আর বাকি তো থাকবার কথা না যে আসলে সেই জুলাইয়ের আন্দোলনটা কি আন্দোলন ছিল। হ্যাঁ, আমি ৫ তারিখের আগেই টের পেয়েছি কিন্তু ৫ তারিখেই আমি প্রচন্ড পরিমাণে আমি কষ্ট পেয়েছি এবং আমি আমি চেষ্টা করেছি যে ছোট করে আমি ১ম লিখেছি আসলে যখন সংসদ ভবনে যখন সেই অশালীনতাটা হয়েছে, সেই উদ্দাম নৃত্যটা হয়েছে, যখন সংসদের টেবিলের উপরে পা তুলে সিগারেট টানছিল সেই আম আমি জানি না কারা। আমি একটু আগে একটা শব্দ ব্যবহার করেছি। আমি তখন থেকেই আসলে আমি এর প্রতিবাদ করা শুরু করেছি। এবং আমি যেসব বিষয়ে তাহলে প্রতিবাদ করেছি, আমি মনে করেছি যে সেসব বিষয়ে প্রতিবাদ করবার দরকার ছিল, সেজন্যই প্রতিবাদ করেছি।
শাওন, এই যে আপনি বলছেন নতুন একটা শব্দ শিখেছি, আমি যে কত নতুন শব্দ শিখেছি, মানে হাদির শব্দটা তো সবচেয়ে নতুন শিখেছি, হ্যাঁ, ছাত্রীও একটা নতুন শব্দ, কিংবা ওই যে আপনি স্ট্যাটাসে যেটা ব্যবহার করেছেন সেটা তো তৈরি হয়েছে এই জুলাইয়ের পরে। কিন্তু হলোটা কি, মানে আসলে একটা কিছু পাল্টে গেল কিনা 2024-এর জুলাই আগস্টের পর থেকে? কারণ ধরুন আপনি আমি প্রায় একই রকম পরিসরেও বড় হয়েছি, মানে আমরা একই মানে সময়ে বড় হয়েছি, একই পরিসরেও বড় হয়েছি। এসব শব্দ তো প্রকাশ্য উচ্চারণের বিষয় ছিল না। কিংবা আমরা যেসব রাজনৈতিক আন্দোলনও দেখেছি, মানে আমরা প্রাথমিক স্কুলে পড়তাম, কিন্তু আমাদের তো 90-এর গণ আন্দোলনও মনে আছে, আমাদের দীর্ঘ সময় 96-এর আন্দোলন তো মনে আছে আমাদের। আমার প্রশ্ন হচ্ছে এই যে 5ই আগস্ট শেখ হাসিনার, আপনি ওটা নিয়েও স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, একজন 70-75 মহিলা, তার 38 অন্তর্বাস নিয়ে বছর যখন আনন্দ করা 78 হয়, বছর বয়স্ক একজন মহিলা ছিলেন। তার সেই মহিলার অন্তর্বাস নিয়ে আনন্দ করা হচ্ছে কারো রুচিতে বাজছে না, কিন্তু আমি জুলাই #সিডিআই লিখছি, রুচিতে বাজছে কেন? মানে আপনার কি মনে হচ্ছে যে এখন একটা রুচি, মানে পরস্পরের রুচিকে চ্যালেঞ্জ করার একটা সময় চলে এসেছে? মানে হলো কি বাংলাদেশটা? আহ, আমি আসলে কারো রুচিকে চ্যালেঞ্জ করতে চাইনি। হ্যাঁ, অন্য একজনের বা একটি একটি গ্রুপের, একটি অংশের, তাদের রুচির সাথে তাল মিলিয়ে আমি আসলে জুলাই সিডিআই লিখিনি। আমি তাদের রুচিতে আমি নিজেকে নামাতে চাইনি বা এখনো নামাতে চাই না। কিন্তু আপনার সাথে তাল মিলিয়ে বলছি যে অনেক যেগুলো শব্দ শিখেছি বা শুনেছি, আসলে শুধু কি আমরাই শিখেছি, আমি আপনি শিখেছি? এটা কি আমাদের সন্তানরা শিখছে না বা শিখেনি? আম, জুলাইয়ের পর যে সিরিয়ায় যেই যে সাংকেতিক বা যেই শব্দটি সাংকেতিক বলি বা রূপক যে শব্দটি, সেটি তো তৈরি করেছেন সেই জুলাই যোদ্ধারাই। হ্যাঁ, ওনারা তখন লিখেছেন হাসিনা সিডিআই, ওনারা বেগম রোকেয়ার ছবিতে রং দিয়ে লিখেছেন ও, আমি তো এটা জানতামই বেগম না। রোকেয়া জি লিখেছেন। এটা এটা আমরা ও, এটা জুলাইয়ের ওনাদের দেখেছি। আবিষ্কৃত শব্দ? হ্যাঁ, এটা ওনাদের আবিষ্কৃত শব্দ, সিডিআইটা ওনাদের আবিষ্কৃত শব্দ। কিন্তু আমি তো একটা মাসকে নিয়ে লিখেছি, ওনারা তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে লিখেছেন, ওনারা বেগম রোকেয়াকে নিয়ে লিখেছেন, ওনারা বিভিন্ন বিষয়কে ওনারা সিডিআই না এরকম করে লিখেছেন, স্বজন হারানোর বেদনা না। হ্যাঁ, এটা যেমন লিখেছেন ওনারা 1 2 3 4 এরপরে ছন্দ মিলিয়ে আরো একটি খুব অশালীন শব্দ ওনারা এগুলো বলেছেন। তারপর টিনের চালে, আমি এগুলো আসলে উচ্চারণ করা আপনার আমার পক্ষে আসলে সম্ভব না। টিনের চালে কাওয়া, তারপর আরেকটি অশালীন শব্দ ব্যবহার করা। এই ধরনের অশালীন শব্দগুলো একের পর এক ব্যবহৃত হচ্ছিল। আহ, কারো আসলে রুচিতে লাগছিল না। আমাদের সন্তানরা শিখছে, শুনছে। আর শুনলেই কিন্তু একটা মানুষের কিছু শব্দগুলো আসলে শেখা হয়ে যায়। একটা স্বাভাবিক হয়ে যাচ্ছে সবার কাছে শব্দগুলো। আমি আসলে যেই কারণে এই শব্দটি লিখেছি সেটা আসলে আমি বলতে চেয়েছি, আমি বুঝাতে চেয়েছি যে এই শব্দটা যখন আপনারা আমাদের প্রতি ব্যবহার করেন, আমাদের খারাপ লাগে। এখন আপনাদের প্রতি আমি ব্যবহার করলাম, আপনাদের যে এত খারাপ লাগছে, তাহলে যে গত 2 বছর আপনারা ব্যবহার করেছেন এই শব্দগুলো, আমাদের কেমন লেগেছে? আপনারা তো একের পর এক ব্যবহার করেছেন। স্বজন হারানোর বেদনা ড্যাশ না। কেন অন্য কোনো ভাষা ছিল না আপনাদের মুখে? আন্দোলনের ভাষায় অন্য কোনো ভাষা ছিল না? আন্দোলনের পরবর্তীতে আপনারা এগুলো ব্যবহার করলেন, কেমন লাগে মানুষের তখন? আর সাংকেতিক শব্দে আপনাদের এত গায়ে লাগলো। আমি গায়ে লাগাতে চেয়েছি আসলে। আমার বয়স 45 অলমোস্ট। এই 45 বছর বয়সে আসা পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনোদিন একটি খারাপ শব্দ ব্যবহার করিনি। না আমার লেখায়, না আমার কোনো পোস্টে। আমাকে যারা চেনেন বিভিন্নভাবে, আমার সমসাময়িক আমার সারাউন্ডিং এ যারা আছেন, আমি কখনো কোনো গালাগালি করিনি, করি না। আমি কখনো কোনো খারাপ ভাষা ব্যবহার করি না। কিন্তু আমি এবার এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি এটা বোঝানোর জন্য যে আসলে কেমন লাগে। কিন্তু আমি তাদের সাথে কোনো প্রতিযোগিতায় যেতে চাই না। আমি কখনোই এই ধরনের ভাষা ভবিষ্যতেও ব্যবহার করব না। আগে তো করিনি। আমি আমি তাদের মানে প্রতিযোগিতা আসলে কাদের সাথে হয়? প্রতিযোগিতা তো হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি তো এগিয়ে যেতে চাই। আমি নিজেকে পিছিয়ে নিয়ে যেতে চাই না। একটি কথা আমি নবনীতা আপনাকে উল্লেখ করতে চাই। জুলাইতে 24 জুলাইয়ে যে অপমৃত্যুগুলো হয়েছে, সেই অপমৃত্যুগুলোতে যারা ভিকটিম, তার মধ্যে অনেকেই আছেন
যারা এখনো মানে যাদের বাবা মা, যাদের পরিবার এখনো কোনো প্রমাণ পাননি বা কোনো নিশ্চিত না যে কিভাবে তাদের সন্তান বা তাদের ভাই বা তাদের স্বামী মারা গেছে। হ্যাঁ? কারণ ঢালাওভাবে বলাটা তো খুব স্বাভাবিক যে এটা সরকার মেরে ফেলেছে। কিন্তু আসলেই কি এটা ঠিকমতো তদন্ত হয়েছে? হচ্ছে? যে আসলে স্নাইপার গুলো কোত্থেকে আসলো? স্নাইপার গুলো কার হাতে ছিল? বারান্দায় বসা একটি বাচ্চা মারা গেল। বারান্দার গ্রিলের যেই ছবিটা আমরা দেখেছি, সংবাদপত্রে আমরা দেখেছি, সেই গ্রিলে গুলিটার যে ছবিটা, গুলিটা ভেদ করে যাওয়ার ছবিটা একদম সরল রৈখিক ছবি। এখন একটা হেলিকপ্টার থেকে গুলি করলে কি এরকম সরল রৈখিকভাবে গুলিটা কারো কপালে সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়? এটা তো খুব নরমাল একটা বিজ্ঞান। উপর থেকে গুলি করলে তো গুলিটা এভাবে করে ঢুকবে না। তাহলে সমান উচ্চতার কোনো একটা সামনের কোনো একটা দালান থেকে বা কোনো একটা ভবন থেকে এই গুলিটা করা হয়েছে। এই এই বিষয়গুলো যারাই বলতে চেয়েছেন তাদেরই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তারাই চুপ হয়ে গেছেন। আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি উনি যখন বলেছেন ওনার যেই উনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, হঠাৎ করে ওনাকে বদলে অন্য বিষয়ক উপদেষ্টা বানিয়ে দেয়া হলো। ওনার মুখ বন্ধ করে দেয়া হলো। তো এই বিষয়ে তো কোনো তদন্ত হয়নি, কিছুই হয়নি। সবাই আমরা না, সবাই ঢালাওভাবে বলছেন যে এটার মৃত্যুর পিছনে কারা কারণ ছিল। আসলে এই মৃত্যুর পিছনের কারণটা কি বের হয়েছে? আমি সেই আ অভিভাবকদের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি। যার সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন, যার স্বামী মারা গেছেন। তার জীবনে এর চেয়ে খারাপ দিন আর কখনো আসেনি। এবং অবশ্যই আমার সেই স্ট্যাটাসটা দেখে তাদের খুবই কষ্ট লাগবার কথা। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। যাদের সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন বা যার কোনো একটি পরিবারের সদস্য মারা গেছেন। কিন্তু আমার স্ট্যাটাসটা তাদের প্রতি ছিল না। আমার স্ট্যাটাসটা ছিল যারা এই জুলাইটাকে সাজিয়েছেন, যারা সেই meticulous ডিজাইন করেছেন। শাওন, আমাদের আপনার বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরাসরি তার মুখোমুখি দাঁড়িয়েই একটা অভিযোগ উঠেছে। আপনি দেখেছেন কিনা পত্রিকায় জানি না। ছাত্র